আজকে প্রথম পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু বিষয় দেখব যেগুলো আমাদের জানা খুবই জরুরি। তো সেজন্য আমরা প্রথমে কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। এখান থেকে পিন করে রেখেছিলাম প্রথম যেদিন ইনস্টল করেছিলাম সেই দিন, আপনারা গত ভিডিওতে দেখেছেন। আর যদি পিন করা না থাকে, উইন্ডোজ 10 ইউজার হলে এখানে সার্চ বক্সে এরকম আপনি লিখে এটাকে ওপেন করতে পারেন। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে এই যে বাম পাশের যে অংশটা, এই বাম পাশের এই অংশটা হচ্ছে রিসেন্ট ফাইল। তার মানে আপনি রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করেছেন সেগুলো এখানে শো করবে। অথবা আপনি যদি কোনো একটি সেভ করা ফাইল ওপেন করতে চান, সেজন্য এখান থেকে ওপেন আদার ডকুমেন্ট, তারপর এখান থেকে ব্রাউজ এবং আপনার সেই ফাইলটি ফোল্ডারের যে জায়গাতে আছে সেখানটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে সেটি ওপেন হবে। এখন কথা হলো যে এই যে জায়গাটা, এই পাশটা মূলত এখান থেকে এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য, আর বাকিগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে টেমপ্লেট। তো আপনি চাইলে এই টেমপ্লেটগুলো নিয়েই ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, এটি একটি সার্টিফিকেট টেমপ্লেট। আপনি কোনো একটি সার্টিফিকেট বানাতে চাইলে এই টেমপ্লেটটি ওপেন করে শুধুমাত্র নাম চেঞ্জ করে দিলে এটি কিন্তু একটি সার্টিফিকেট হয়ে যাবে। এরপর তো নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল এন দিয়ে একটি নতুন ডকুমেন্ট নিতে পারেন। তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে নিয়ে নিলাম। এখন এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস এবং এখানে কোন জায়গাটাকে কি বলা হয় আমরা সেটা একটু দেখব। তো এখানে এই যে জায়গাটা, এটা হচ্ছে ডকুমেন্ট নেম। আর এখানে এইটা হচ্ছে যে আপনার বিভিন্ন শর্টকাট এখানে রাখা যায়। আর এইটা হচ্ছে মেনু বার, এই যে এটা মেনু বার। এই জায়গাটাকে বলা হয় রিবন, এই যে এটা হচ্ছে রিবন। এই পাশের এইটা আপনার স্লাইড বার, এটা এই পাশটা হচ্ছে স্লাইড বার। আর এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে রুলার। আর এখানে এইটা হচ্ছে যে আপনার লেখা শুরুর যে জায়গা সেটা। আর এখানে নিচে এটা হচ্ছে আপনার স্ট্যাটাস বার, এখানে আপনার স্ট্যাটাস দিবে যে এখানে কতগুলো ওয়ার্ড আপনি লিখলেন সেটা। এইটা হচ্ছে যে ভিউইং মোড, কোন কোন ভিউ আপনি দেখতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে জুম ইন বা জুম আউট, কোনো জায়গাটাকে জুম বেশি বড় করার জন্য বা ছোট করার জন্য। আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে উপরে এই কোণাটা, এটা আপনার ডকুমেন্টটাকে মিনিমাইজ করা, বড় করা বা কেটে দেওয়ার জন্য। আর এই কোণার এইটাকে সাধারণত ট্যাবের জন্য ব্যবহার করা হয়। এইটা এই পাশটাও রুলার হিসেবে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের মেইন যে জায়গাগুলো চেনার মতো। আর এইটা তো আপনার হচ্ছে যে একেবারে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এইটার মধ্যেই সাধারণত লেখালেখি করা হয়। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটি ফাইল কিভাবে সেভ করতে হয়। তো আমরা একটা নতুন ফাইল নিলাম। এখন এই ফাইলটা সেভ করার জন্য ফাইল থেকে এখানে সেভ এবং তারপর এখান থেকে ব্রাউজ করে আপনি যে জায়গায় সেভ করতেছেন সেই জায়গাটা আপনি সিলেক্ট করে এখানে ডকুমেন্ট নেম দিয়ে সেভ করতে পারেন। এছাড়া এই যে জায়গাটা আছে এখানে ওয়ার্ড ডকুমেন্ট, এর মধ্যে থেকে আপনি 97 to 2003 ডকুমেন্ট হিসেবে সেভ করতে পারেন, ওয়ার্ড টেমপ্লেট হিসেবে সেভ করতে পারেন। মানে একটা টেমপ্লেট আপনি সেভ করলেন, সেটা বারবার আপনি ইউজ করতে পারেন। তারপর পিডিএফ হিসেবে সেভ করতে পারেন। আপনি যদি 2007 অফিস ইউজার হন তো সেই ক্ষেত্রে হয়তো পিডিএফ সেভটা নাও আসতে পারে। এটা করার পরে এখানে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আর কোনো একটি ফাইল যেটি সেভ আছে সেটি ওপেন করার জন্য ওপেন থেকে আপনি আর ফাইলটি যেখানে আছে সেই জায়গাটি ব্রাউজ করে সেটি ওপেন করা যায়। এরপর এখানে যেটা আছে প্রিন্ট, এটা আমরা একটু পরে দেখব। শেয়ার, এক্সপোর্ট, এগুলো আমরা পরে দেখব। ক্লোজে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তো মোটামুটি এগুলো ছিল হচ্ছে যে আপনার একদম বেসিক। এখন আমরা প্রথম যে মেনুটা আছে ফাইলের পরে সেটা হচ্ছে হোম মেনু। তো হোম মেনুর অধীনে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এগুলোর বিস্তারিত আমরা দেখব। তো সেজন্য এই প্রত্যেকটা কাজ আলাদা আলাদা বোঝার জন্য আমি একটি আমার ফাইল ওপেন করে নিচ্ছি যেটাতে অনেকগুলো লেখা আছে। তো সেজন্য ফাইল থেকে আমি এখান থেকে রিসেন্ট একটা ফাইল আমি ওপেন করে নিলাম। তো এইটা হচ্ছে আমার রিসেন্ট একটি ফাইল। এই ফাইলটার মধ্যে আমি দেখব যে কোন টুলসের কি কাজ। তো দেখেন এইটা কিন্তু স্ট্যাটাস বার এখানে শো করছে যে মোট এখানে 23টা পেজ আছে এবং আমি 1 নম্বর পেজে আছি। এছাড়া এখানে 6688টি ওয়ার্ড আছে। আর এটা ভিউইং মোড বলেছিলাম, তো সেজন্য এই যে যদি আমি রিড মোডে ক্লিক করি, এই যে পরিবর্তন হয়ে গেল। এটা হচ্ছে প্রিন্ট লেআউট আর এটা জুম ইন, জুম আউট। তো যাই হোক, আমরা এখন দেখি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পেস্ট। পেস্ট হচ্ছে যে ধরেন কোনো একটি লেখাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়, অথবা এখানে কপিতে ক্লিক করে কপি করা যায়, অথবা এখানে মাউসের রাইট ক্লিক করে
কপি করা যায়। এখন সেই লেখাটিকে এখানে পেস্ট করা যায়। এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায়, অথবা এখানে পেস্টে ক্লিক করে পেস্ট করা যায়। এছাড়াও পেস্টের মধ্যে বেশ কিছু অপশন আছে, ধরেন কিপ সোর্স ফরম্যাটিং, মানে আপনার যে এই যে ফরম্যাট আছে এই ফরম্যাট অনুযায়ী লেখাটি আবার পেস্ট হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মার্জ ফরম্যাটিং, মানে দুইটা ফরম্যাটকে একসাথে মার্জ করে দেয়। এটা পিকচারের জন্য, এটা হচ্ছে যে কিপ টেক্সট অনলি। ধরেন আপনার কোনো একটি ডকুমেন্টে শেপ আছে, টেক্সট আছে, তো আপনি চাচ্ছেন শুধুমাত্র টেক্সট কপি করে সেটাকে পেস্ট করবেন, তো সেজন্য এটা ব্যবহার করা হয়। আর পেস্ট স্পেশালের মধ্যে বেশ কিছু অপশন আছে, তো এগুলো সাধারণত খুব একটা দরকার হয় না, মানে এইচটিএমএল এর কোনো ফরম্যাটকে যদি পেস্ট করতে হয় তো সেই ক্ষেত্রে এখানেই পেস্ট স্পেশাল ইউজ করতে হয়। এরপর কপি গেল। কাট হচ্ছে কোনো একটি জায়গাকে সিলেক্ট করে এই যে কাট কন্ট্রোল এক্স বা কাট দিলে যেটা হয়, এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট দিলে যেটা হবে সেই লেখাটি পুরোটাই চলে যাবে। আর কপি করলে এখানেও লেখাটি থাকবে এবং আপনি যেখানে পেস্ট করতে চান সেখানেও সেই লেখাটি থাকবে। কন্ট্রোল জেড হচ্ছে যে আপনার আন্ডু, মানে ধরেন আপনি কোনো একটি কাজ করেছেন সেটি ভুল হয়ে গেছে, পিছনে আবার ব্যাক করতে হবে, তো সেজন্য কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করা যায়। আর কন্ট্রোল ওয়াই দিয়ে আবার সেটাকে ফিরিয়ে আনা যায়। এরপরে ফরম্যাট পেইন্টার হচ্ছে যে ধরেন এখানে কোনো একটি জিনিসকে এই ধরেন যে এইটা আপনার বোল্ড আছে, এখন আপনি এটাকে ফরম্যাট পেইন্টার সিলেক্ট করলেন এবং নিচের লেখাটার উপরে ক্লিক করলেন, তাহলে দেখেন এটা বোল্ড হয়ে গেল। তো এই হিসাবে ফরম্যাট পেইন্টার ব্যবহার করা হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফন্ট। ফন্টের মধ্যে প্রথমে এইটা হচ্ছে এখানে ফন্ট পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়। ধরেন আপনি এখান থেকে স্ক্রল করে করে ফন্ট পরিবর্তন করতে পারেন, অথবা শর্টকাট ব্যবহার করে ফন্ট পরিবর্তন করতে পারেন। তো শর্টকাট ব্যবহার করে ফন্ট পরিবর্তন করা সেটা আমরা পরে দেখব। ধরেন আমি এখান থেকে অন্য একটি ফন্ট সিলেক্ট করলাম, এটা হচ্ছে ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ। এছাড়া আপনি শর্টকাটে ফন্ট সাইজ বাড়ানোর জন্য কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট এবং কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় এবং ছোট করতে পারেন। এছাড়াও এখানে ক্লিক করে ফন্ট বড় অথবা ফন্ট ছোট করতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফন্টকে একটু বোল্ড করা, কন্ট্রোল বি শর্টকাট, তারপরে কন্ট্রোল আইতে হচ্ছে ইটালিক এবং কন্ট্রোল ইউতে আন্ডারলাইন, মানে ফন্টের নিচে কোনো দাগ দেয়া। তো আন্ডারলাইনের মধ্যে বেশ কিছু আন্ডারলাইন এখানে আছে, এই যে এই অ্যারোতে ক্লিক করলে এর মধ্যে বেশ কিছু আছে, আপনি চাইলে আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে পারেন। এরপর এটা হচ্ছে স্ট্রাইক থ্রু, মানে লেখার মাঝামাঝি একটা দাগ হয়ে যাবে। এটা সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে যে কোনো লেখাকে আসলে এই যে এখানে যদি আপনি দেখেন এটা নিচে নেওয়া যাওয়ার জন্য, এই যে নিচে নেওয়ার জন্য কোনো লেখাকে এরকম উপরে নিয়ে যাওয়ার জন্য সেটাকে আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। যেমন ওই যে আমরা এক্স স্কোয়ার ইউজ করি অথবা এক্স এর নিচে 2 ইউজ করি এরকম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে টেক্সট ইফেক্ট। তো টেক্সট ইফেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে আছে, আপনি চাইলে টেক্সটের আউটলাইন চেঞ্জ করতে পারেন, শ্যাডো চেঞ্জ করতে পারেন। এগুলো আসলে খুব বেশি দরকার হয় না প্রফেশনাল কাজে, আপনি চাইলে নিজে নিজে এগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট হাইলাইটার। ধরেন কোনো একটি ডকুমেন্টের মধ্যে আমি নির্দিষ্ট লেখাকে একটু হাইলাইট করতে চাচ্ছি, সেজন্য এখান থেকে হাইলাইট ব্যবহার করা হয়। আপনি চাইলে এই অ্যারোতে ক্লিক করে কালার চেঞ্জ করে করে দিতে পারেন। এই যে ধরেন আমি চাচ্ছি এই জায়গাটা হলুদ হবে, এরকম হলুদ নীল কালার দিতে পারেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ফন্ট কালার। ধরেন যে আমি চাচ্ছি এই ফন্টটুকুকে আমি রেড করব, তো সেজন্য আমি এখান থেকে অ্যারোতে ক্লিক করে রেড সিলেক্ট করলাম, এখন আমার এই ফন্টটি কিন্তু রেড হয়ে গেল। এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপার কেস লোয়ার কেস। তো আপার কেস লোয়ার কেস হচ্ছে যে ধরেন এই যে আই ডু যেটা আছে, আমি চাচ্ছি এটাকে বড় হাতের করে দিতে, তো সেজন্য আমি থেকে আপার কেস সিলেক্ট করলাম। আবার আমি চাচ্ছি এটাকে ছোট করতে, সেই জন্য এখান থেকে লোয়ার কেস সিলেক্ট করা যায়। আর এরপরে যেটা সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এইটা সাধারণত ব্যবহার করা হয় ধরেন অনেক বড় ডকুমেন্ট আপনি কাজ করছেন, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় কি ফন্টের অপশনগুলো ঠিকমতো কাজ করে না, তখন সেই লেখাটাকে সিলেক্ট করে এরকম ক্লিয়ার ফরম্যাটিং করে দিলে পূর্বের জায়গায় ফিরে আসে এবং সেটি ব্যবহার করা যায়। এরপরেও এখানে এই যে নিচে যে আপনার হচ্ছে যে অ্যারো বাটন আছে বা এটাতে ক্লিক করে আপনি চাইলে এটা ওপেন করতে পারেন। এর মধ্যে দেখেন সেই অপশনগুলোই আছে আমরা যেগুলো একটু আগে দেখলাম, স্ট্রাইক থ্রু, ডাবল স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্মল ক্যাপস। তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, ফন্ট কালার, আন্ডারলাইন, স্টাইল। তো এখানে নতুন যে বিষয় সেটা হচ্ছে অ্যাডভান্স অপশন। তো অ্যাডভান্স অপশনের মধ্যে দেখেন এখানে আছে স্কেল। স্কেল হচ্ছে যে আপনার লেখাটা ঠিক কতটুকু চেপে যাবে বা ফাঁকা হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করলাম এবং এটাতে ক্লিক করে অথবা কন্ট্রোল ডি দিয়ে শর্টকাটটা ওপেন করলাম। এখন আমি যদি এটাকে 80% করে দিই তাহলে দেখেন আমার লেখাটা অনেক চেপে গিয়েছে।
আবার এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিং হচ্ছে আপনার এক্সপ্যান্ডেড, মানে লেখাটাকে বেশি ফাঁকা করে দিবে। তারপরে এখানে হচ্ছে যে কনডেন্সড, এটাও আপনার লেখাটাকে একদম একসাথে করে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে পজিশন। পজিশন মানে হচ্ছে রাইজড, ধরেন কোন একটি লেখাকে আপনি উপরে উঠাতে চাচ্ছেন সেটার জন্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লোয়ার্ড, কোন একটি লেখাকে যদি আপনি নিচে নামাতে চান সেটার জন্য। তো এখান থেকে আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। তো আজকে প্রথম পর্বে মোটামুটি এটা ছিল ফন্ট নিয়ে, এবং আমরা দ্বিতীয় পর্বে এই প্যারাগ্রাফের যতগুলো অপশন আছে এবং এখান থেকে ফাইন্ড, রিপ্লেস, এগুলা দেখব।